দুজনকেই আমি যেটি নিয়ে এখন তুমুল আলোচনা হচ্ছে সেটি নিয়েই শুরু করি। জানতে চাই যে সেনাবাহিনীর কাজের বাইরে সেনাবাহিনীকে ৫ই আগস্টেও আমরা দেখেছি সব রাজনৈতিক দলগুলোকে ডেকেছে। তখন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে এবং সেনাপ্রধান সেই ৫ই আগস্টের বৈঠকের পরে তিনি বলেছিলেন যে, "আমি দায়িত্ব নিচ্ছি, আমার প্রতি আস্থা রাখুন।" সেনাবাহিনীর পক্ষ থেকে যেভাবে ডেকে নিয়ে যাওয়া হলো বা তারা গেলেন, মিটিং হলো, সেটি যেভাবে হাসনাত আব্দুল্লাহ প্রকাশ করলেন, এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের পরে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে ২০২৪ সালে, এরপরে এই আলোচনাটা করা, গণপুনর্বাসিত করবেন কোন ফর্মে, রিফাইন ফর্মে আপনি তাকে আবার রাজনীতিতে নির্বাচনে নিয়ে আসবেন, এই আলোচনাটা যৌক্তিক না। কখনোই পলিটিক্যাল কোশ্চেনে ঢুকবেন না। আপনার কেন বলতে হবে বক্তব্যে যে বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন হয়? সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে জানতে চাইছে যে বাংলাদেশে কি ধরনের, আপনি কি নির্বাচন কমিশনার, আপনি কি অ্যাম্বাসেডার, আপনি কি পলিটিশিয়ান, আপনি কি প্রধান উপদেষ্টা? নিয়ে হাসনাতদেরকে অমুক দলকে তমুক দলকে বোঝানো, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে গোপন মিটিং করতেছে, আমরা তো এগুলো জানি, ডিজিএফআই করছে। কেন এগুলো করতে হবে আপনাদেরকে? দিস ইজ নট ইউর বিজনেস। আপনি এটা পলিটিক্যাল কোশ্চেন। আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, নিষিদ্ধ হবে কি হবে না, তারপরে পুনর্বাসিত হবে কি হবে না, এটা তো বিচার বিভাগ ডিল করবে, এদেশের আইন কানুন ডিল করবে, এদেশের পলিটিক্যাল পার্টি ডিল করবে, অন্তর্বর্তীকালীন সরকার ডিল করবে। ব্যবসা করেন, ছাগলের ব্যবসা করেন, মুরগির ব্যবসা করেন, আপনি রাজনীতির ব্যবসা করেন, গুম খুনের ব্যবসা করেন, এগুলো কেন? আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যখন প্রফেশনাল সোলজার, আপনি প্রফেশনালি থাকবেন। যে কাজটা আপনি ১৪তে করতে পারেন নাই, 18তে প্রফেশনালি বিহেভিয়ারটা আপনি করতে পারেন নাই। আপনার অফিসাররা তো রাতের ভোট করে দিয়েছে, এগুলো তো আমরা জানি। আপনারা কর্নেল মেজরদেরকে 50 লাখ 1 কোটি টাকা করে দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, তাহলে আপনার ক্ষমা তো চান না জাতির কাছে এখনো। তো এই বাস্তবতায় যখন নতুন পরিবর্তিত পরিস্থিতিতেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর্ম ফোর্সেস আবারও পলিটিক্স ইন্টারফেয়ার করছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আবারও ডেকে ডেকে থ্রেট দিচ্ছে, এইটা মানতে হবে, সেটা মানতে হবে, ওইটা করতে হবে, সেটা করতে হবে, আওয়ামী লীগ সাপেক্ষে। তাহলে এটা তো সিরিয়াস কনসার্নিং ব্যাপার। আমরা চাচ্ছি আমাদের আর্ম ফোর্সেস প্রফেশনাল হোক। দিস ইজ নট দেয়ার বিজনেস, গেট আউট অফ পলিটিক্স। রাজনীতি আপনাদের ব্যবসা না। যেভাবে আপনারা বণিক সমিতির সদস্য হয়েছেন, ব্যবসা বাণিজ্য করেন, ওইটা যেমন আপনার কাজ না, রাজনীতি করাও আপনার কাজ না। আপনার কাজ হচ্ছে চাকর বাকরের কাজ। অন্তর্বর্তীকালীন সরকার এবং জনগণের সার্ভিসে আপনাকে যখন ডাকা হবে, ইন এইড টু সিভিল পাওয়ার, আপনি টুকু ওই জুরিসপ্রুডেন্স অনুযায়ী, ওই জুরিসডিকশন ওয়াইজ আপনি অতটুকু কাজ করবেন। অতএব এইটা হাসনাতের স্টেট এবং ডাইরেক্টলি আসছে একটা নবীন রাজনৈতিক দলকে নিয়ে আপনি থ্রেট দিচ্ছেন। আমি স্পষ্ট, আপনি একদম দেখিয়ে দিচ্ছিলেন যে সেনাবাহিনীর কাজ কতটুকু আর কতটুকু না, এই সেনাবাহিনীর কাছ থেকে এটুকু এক্সপেক্টেড না। হুট করে প্রশ্নটা আবার কেন মাথাচাড়া দিয়ে উঠলো? মাথাচাড়া দিয়ে উঠেছে কারণ হচ্ছে দিল্লির পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসছে, বাংলাদেশের কিছু বলছে। দিল্লি কি বলছে দেখেন, দিল্লির ফরেন মিনিস্ট্রি গত কদিন আগে বললো যে বাংলাদেশে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত স্থিতিশীলতা আসবে না, ভারত সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন ঠিক আগের মতো হবে না, এরকম বহু কথা বলছে। ইন্ডিয়ার সেনাবাহিনীর প্রধান একই কথা বলছেন। ঠিক একই কথাগুলো দেখবেন ইনক্লুসিভ নির্বাচনের নামে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার রাজনীতির কথা কিছু কিছু রাজনৈতিক দিকে বলছেন, এবং বাংলাদেশের আর্ম ফোর্সেস এর সিনিয়র লিডারশিপ এই কথাগুলো বলছে। এবং বারবার আমাদেরকে বলা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশন। ইনক্লুসিভ ইলেকশনের মানেটা কি? আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, আদারওয়াইজ কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তো যেই সশস্ত্র বাহিনী এবং তাদের সিনিয়র জেনারেলরা ২০১৪ সালে কি ইনক্লুসিভ নির্বাচনের অর্থটা জানতেন না? ২০১৮ সালে জানতেন না? ২০২৪ সালে বলছেন। কেন আপনাদের আওয়ামী লীগ প্রশ্নে আপনাকে ইন্টারফেয়ার করতে হচ্ছে? তখন তো বলেন নাই অনেক কিছুই, আপনারাও এই সময় এভাবে করে কথা বলতে পারেন নাই। তখনকার কথা বলছি, তখন মানে এভাবে শোনা যায় না, আপনাদের চেহারা ওইভাবে দেখা যায় না, তখন সবাই খুব সরব, তাই না? বা আমরা এভাবে করে টেলিভিশনে বসে আলোচনা করি নাই তখন এভাবে, কেন এটা হয় নাই তো। কিন্তু এখন যখন গণ অভ্যুত্থানের পরে এই পরিবর্তন আসছে, এমনকি জাতিসংঘ তো বলছে, জাতিসংঘ যারা আসলে তদন্ত প্রতিবেদন দিয়ে পুরো মানবতা বিরোধী অপরাধ, গণহত্যার অপরাধের কথা এত দিক থেকে যখন বলছে, তখন কি এটার একটা ভিত্তি বা একটা আমলে নেবার একটা জায়গা নেই? আওয়ামী অংশ ছাড়া এত দিক থেকে এই কথাগুলো কেউ বলছে না। একটু জানতে চাই যে এরকম একটা বৈঠক হয়েছে, তার একটা সমালোচনা আপনি করছিলেন, এটাকে সামনে আনা, এটা কি শিষ্টাচার বহির্ভূত বলে আপনি মনে করেন? এটা কি যথাযথ হয়েছে? যদি হয় যথাযথ, 11ই মার্চে বৈঠক হলো, 10 কেন এতদিন অপেক্ষা করা হলো? আপনি এর আগে আরেকটা প্রশ্ন করেছিলেন, ওইটা একটু অ্যাড্রেস করে ফেলি। প্রথমত হচ্ছে যে 5ই আগস্টে তো এই সেনাবাহিনীর সিনিয়র নেতৃত্ব রাজনৈতিক নেতাদেরকে ডেকে নিয়ে গেছেন ক্যান্টনমেন্টে। এই প্রসেসটা তখন ফলো করা কেমন হলো? এই সেনাবাহিনীতে একটা লিডারশিপ দিয়ে একটা এই গৃহযুদ্ধ সিচুয়েশনটাকে হ্যান্ডেল, আর্ম ফোর্সেসকে অনেক ক্রেডিট দিতে চায় যে এই 5ই আগস্টে তারা যদি জনগণের পাশে না দাঁড়াতো, আমি এই ক্রেডিট দেওয়ার পক্ষে না। তারা যেটা করেছে তারা আসলে বাধ্য হয়ে করেছে। সশস্ত্র বাহিনীর সিনিয়র নেতৃত্ব যদি বুঝতে পারতো যে আরো 2, 4, 5 দিন, 7 দিন, কয়েক হাজার, কয়েকশো, তাহলে তারা কাজটা করতো। কারণ এই লেভেলের সকল অফিসারই আওয়ামী লীগের দালালি পলা করেছে। বাংলাদেশে এখন 3 বাহিনীগুলোতে সিনিয়র লিডারশিপে যা আছে, এরা সব আওয়ামী লীগের ডিএনএ টেস্ট করা অফিসার।
অতএব এই অফিসার খুব দেশপ্রেমী, এদেরকে নিয়ে আমরা খুব গর্বিত, এগুলো হওয়ার কোনো সুযোগ নাই। আমি গর্ব কাদেরকে নিয়ে করি? পিলখানায় যে 57 জন দেশপ্রেমিক অফিসারকে শহীদ, যে হাজার হাজার দেশপ্রেমিক ডানপন্থী, বিএনপি, জামাত, নামাজি, বোরখা পরে, হজ করে, দাঁড়িয়ে রাখছে, টুপি পরে, ধর্মবিশ্বাস করে, এইরকম যে হাজার হাজার কর্মকর্তা বিভিন্ন ফোর্সের জওয়ানদেরকে তারা যে কর্মচ্যুত করেছে, চাকরিচ্যুত করেছে, বঞ্চিত করেছে, আমি তাদেরকে সম্মান করি। আমি সম্মান করি যেদিন সেনা সদরের দরবারে জুনিয়র অফিসাররা বাংলাদেশের পক্ষে কথা বলেছে। জওয়ান এবং জুনিয়র দেশপ্রেমিক কর্মকর্তা থেকে আমি সম্মান করি, ভালোবাসি, তারা সার্বভৌমত্বের প্রতীক। কিন্তু সিনিয়র লিডারশিপরা কখনোই দেশের পক্ষে দাঁড়ায় নাই গত 16 বছরে। তারা সবসময় দিল্লির পক্ষে দাঁড়াইছে, আওয়ামী লীগের পক্ষে দাঁড়াইছে। এবং দ্বিতীয় যে কারণে তারা জনগণের পাশে আসছে, এই সিনিয়র লিডারশিপরা বুঝছে দরবারের মিটিং এর পরে যে এরপরেও যদি আমরা হাসিনার পক্ষে থাকি, প্রত্যেকটা ফোর্সে কু হয়ে যাবে, ব্যাপক করে অনেকেরই লাশ খুঁজে পাওয়া যাবে না। অতএব সেই ভয়ে তারা বাধ্য হয়ে এই বাস্তবতা এসছে, এই শর্তে যে কোনো না একটা সিচুয়েশন ক্রিয়েট করবে তারা এট সাম পয়েন্ট, এবং এই সিচুয়েশনের মধ্য দিয়ে চুপ্পুকে সামনে রেখে হাসিনাকে, আওয়ামী লীগকে কোনো না কোনো ফর্মে রাজনীতি ফেরায় নিয়ে আসে। এবং এই কথাটা আমি 5ই আগস্টে আমার বক্তব্যে আমি নিজে বলেছি যে গত বছর যখন হাসিনা পালিয়ে চলে গেছে, যে চুপ্পু, আমি যখন আর্মড ফোর্সেস বলি আমি আসলে ওই উপরের দিকের অফিসারগুলোকে মিন করি আর কি, যে তারা মিলে আসলে কি চক্রান্ত করছে। এবং আজকে 7 মাস পরে হুবহু তার প্রতিফলন এখানে ঘটেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এই বাস্তবতায় আমাদেরকে বুঝতে হবে যে কাকে কখন কতটুকু ক্রেডিট আমি দিব। আমি এই আর্মড ফোর্সেস নিয়ে গুলোর পক্ষে দাঁড়াই নাই, আমার জীবন, আমার জানমালের নিরাপত্তা দেয় নাই, সে আমার বুকে গুলি চালাইছে, সে হেলেন আপাদেরকে মারছে, বাড়িতে থাকতে দেয় নাই, উঠায় নিয়ে গেছে, রিমান্ডে নিচ্ছে, হাজারে হাজারে মিথ্যা মামলা দিচ্ছে। তো এই 111 এর পরের যে সেনাবাহিনী, পিলখানা গণহত্যার পরের যে আমাদের সশস্ত্র বাহিনী, এই সশস্ত্র বাহিনী কম্প্রোমাইজ সশস্ত্র বাহিনী, এরা জেনারেল হওয়ার জন্য, প্রধান হওয়ার জন্য বাহিনীর দিল্লিতে, অতএব তাদের প্রতি আমার সম্মান শ্রদ্ধা ন্যূনতম নাই। এবং দেশবাসীকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হচ্ছে আমার জুনিয়র অফিসাররা, দেশপ্রেমিক অফিসাররা। তাহলে তখন আপনারা কেন, মানে তখন অভ্যুত্থানে একদম গরম গরম অভ্যুত্থান, গরম গরম বিপ্লব, তারপরেই কেন এই বিষয়ে কোন হাসনাত আব্দুল্লাহ বলছেন বা আসিফ মাহমুদও বলছেন যে সেদিন বুকে পাথর চেপে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিলেন সেনাপ্রধান, এই কথাগুলো এতদিন পরে এসে কেন বলা হচ্ছে? দেখেন, একটা প্রত্যাশা ছিল যে হয়তোবা সিনিয়র নেতৃত্ব লেসন নিয়েছেন, গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন, থাকবেন। তারা আশা করেছিলেন যে আওয়ামী লীগ প্রশ্নটা তারা দিল্লির প্রেসক্রিপশনে চাপিয়ে দেবার চেষ্টা করবেন না, তারা গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, মানবাধিকার লঙ্ঘনে জড়িত কর্মকর্তাদেরকে দেশ ছেড়ে পালানোর সুযোগ করে দেবেন না, বিচারের মুখোমুখি হওয়া থেকে বাধা দেবেন না, আয়নাঘরকে এক্সপোজ করা থেকে তারা ডিলে করবেন না, এই আশাবাদগুলো ছিল। কিন্তু 7 মাস পরে এসে দেখা যাচ্ছে যে এই আর্ম ফোর্সেসের সিনিয়র লিডারশিপ, আমাদের ডিজিএফআই, এনএসআই এর হাইস্লট চরিত্র গত 16 বছরের বদমাইশি থেকে ন্যূনতম পরিবর্তন হয়নি। তারা এখনো বাংলাদেশের পক্ষে নাই, তারা এখনো তাদের প্রত্যেকটা শব্দ, ভাষা দেখেন দিল্লির ল্যাঙ্গুয়েজে তারা কথা বলছে। অতএব সেইটা হচ্ছে অ্যালার্মিং আমাদের জন্য। এবং আমরা ডিজিএফআই এর তো সরাসরি ভিকটিম, এনএসআই এর সরাসরি ভিকটিম। আমাদেরকে গত বছরের পর বছর যে পরিমাণ হেনস্থা করছে, বাসায় থাকতে দেয় নাই, কন্টিনিউয়াস সার্ভেলেন্স, মনিটর করা, মানে হেন কোনো অন্যায় নাই, ট্রমা নাই যেটার মধ্যে আমাদেরকে তারা ফেলে নাই। এবং এই যে আমাদের দলের আপনার রেজিস্ট্রেশন দেয় নাই, আমাদেরকে নেগোসিয়েশন করতে বলতেছে যে আওয়ামী লীগের সাথে নির্বাচনে যাইতেছে, 24-এর নির্বাচনে গেলে টাকা দিবে, সিট দিবে, মন্ত্রিত্ব দিবে, তারপরে নিবন্ধন ফিরায় দিবে। এগুলো কারা করছে? এই ভুয়া সুয়া 2 নম্বর দল। এরকম অফার কি এখন আপনাদেরকে দিচ্ছে, মানে এখন এসে আপনাদেরকে দিচ্ছে? এখন তো ধরেন এখন পর্যন্ত আমাদেরকে কেউ অ্যাপ্রোচ করে নাই। আপনাদের সাথে কোনো বৈঠক হয়েছে, মানে হাসনাত আব্দুল্লাহ বা অন্যান্য দলের সাথে যেমন হয়েছে? না, আমাদের সাথে ডিজিএফআই কোনো মিটিং হয়নি। তো যেটা হচ্ছে যে আপনার এই ডিজিএফআই, এনএসআই যেগুলো করে, এগুলো তো আমরা ফার্স্ট হ্যান্ড ভিকটিম, আমরা তো এগুলো এক্সপেরিয়েন্স করেছি গত 16 বছর। তো ব্যারিস্টার ফুয়াদ, কি মনে হয় আপনাদের সাথে, মানে এবি পার্টির সাথে হলো না, বিএনপির সাথে হলো না, হাসনাত আব্দুল্লাহদের সাথেই কেন হলো? এবং হাসনাত আব্দুল্লাহদের মধ্যে থেকে শুধু হাসনাত আব্দুল্লাহ এবং সেই 2 জন, তাদের সাথেই কেন বৈঠকটা হলো? আর কোন কোন রাজনৈতিক দলের সাথে হয়েছে জানেন? ওইটা ধরেন আমি অনেক কিছু জানি, কিন্তু আমি তো আপনাকে পাবলিকলি এগুলো বলতে পারবো না, কারণ হচ্ছে যেগুলো হাসনাত আব্দুল্লাহ পাবলিকলি বলে দিলেন, পাবলিকলি বললে সমস্যা? একটা দলের নেতা সে বলেছে, এটা আমরা এখন রেফার করতে পারবো। কিন্তু অন্য কোনো দলের কারোর সাথে কোথাও মিটিং হচ্ছে কিনা এগুলো তো আমরা জানি, খোঁজ খবর পাইতো, কিন্তু এগুলো তো আমরা বলতে পারছি না আপনাকে, যেহেতু এগুলো পাবলিক করা হয়নি। যেহেতু আমাদের গত বছরগুলোর এক্সপিরিয়েন্স আমরা জানি যে এগুলো হয়, এগুলো হয়েছে।